প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটি হচ্ছে রেওয়া মিল। এখানে অনেক শিক্ষার্থী রেওয়া মিলটাকে বিশেষ করে পরীক্ষার উত্তরের জন্য বেছে নেয় এবং অন্যান্য অধ্যায় স্কিপ করলেও বাদ দিলেও রেওয়া মিলটাকেও বাদ দেয়। তাই রেওয়া মিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে লক্ষ্য করি। প্রথমে আসি, রেওয়া মিল বলতে কি বুঝি? রেওয়া মিলের ইংরেজি হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স অন্যভাবে বলতে পারি, রেওয়া মিল হচ্ছে খতিয়ানের উদ্বৃত্তের একটি তালিকা। যেমন আমরা লেনদেনগুলি তৈরি হওয়ার সাথে সাথে প্রথমে কোথায় লিখি? জাবেদায় লিখি, যাকে বলে লিপিবদ্ধকরণ। জাবেদায় লেখার পরে সেখান থেকে খতিয়ান করি, খতিয়ানের মাধ্যমে খতিয়ানের একটা জের পায়। এবার এই জেরগুলি নিয়ে একটি তালিকা তৈরি করি। দিস ইজ কল্ড ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল হচ্ছে একটি তালিকা, যেখানে খতিয়ানের উদ্বৃত্তের তালিকা। এটি একটি লিস্ট, কার লিস্ট? খতিয়ানের লিস্ট। রেওয়া মিলের ছক জাবেদার মতো। জাবেদায় যেমন 1, 2, 3, 4, 5টা কলাম থাকে, রেওয়া মিলেও 5টা কলাম থাকে। 5টা কলামের মধ্যে লেখার সামান্য একটু পার্থক্য আছে। প্রথম ঘরে আমরা জাবেদায় লিখতাম তারিখ, কিন্তু এখানে লিখবো ক্রমিক নং। তারপরে দ্বিতীয় ঘরে কি লিখতাম? জাবেদায় হিসাবের নাম ও ব্যাখ্যা বা বিবরণ, কিন্তু এখানে আমরা হিসাবের নাম লিখতে পারি। হিসাবের নাম বা শিরোনাম যা লিখে শান্তি পাও লিখবো, সমস্যা নেই। আর এইখানে লিখবো অবশ্যই খতিয়ান পৃষ্ঠা, কারণ খতিয়ান দেখে দেখে ধরে আমি প্রস্তুত করবো। আর এখানে ডেবিট, আর এখানে ক্রেডিট। So trial balance is the list of account where included all types of account. The debit balance will be included in debit side and credit balance will be transferred to credit side. And the end of time, the total amount of debit must be total amount of credit. That means the debit side and credit side দুই দিক রেওয়া মিলের সমান হবে। রেওয়া মিলের অন্যতম কাজ গাণিতিক শুদ্ধতা যাচাই করা। যেমন আমি খতিয়ান পর্যন্ত অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে চেক করার দরকার না? চেক করার দরকার, অর্থাৎ শুদ্ধতা যাচাই করার দরকার। এই শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়। সেজন্য বলা হয় এই রেওয়া মিলের কাজ হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। রেওয়া মিলের কাজ কি বলো? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। এখন রেওয়া মিলের কোনটা কোন দিকে বসে এটা ব্যাপক একটি বিষয়, কিন্তু সমস্ত হিসাবকে সাধারণত কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়। তো আমি মূলত এখানে দেখাচ্ছি টোটাল হিসাবের পক্ষসমূহ। যেমন 1 নম্বরে সম্পদ। সম্পদ রেওয়া মিলের ডেবিট দিকে বসে, ডেবিট দিকে বসে। 2 নাম্বার উত্তোলন। উত্তোলন রেওয়া মিলের ডেবিট দিকে বসে। 3 নাম্বার ব্যয়, রেওয়া মিলের ডেবিট দিকে বসে। কি হলো? সম্পদ, উত্তোলন, ব্যয় এগুলো রেওয়া মিলের ডেবিট দিকে বসে। 4 নাম্বার এই দায়, রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। 5 নাম্বার এই মালিকানা, মালিকানা সত্ত্ব রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। And at last revenue, আয়, আয় রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। Attention please, listen to me. এই যে সম্পদ ডেবিটে বসে, উত্তোলন ডেবিটে বসে, ব্যয় ডেবিটে বসে, দায় ক্রেডিটে বসে, মালিকানা সত্ত্ব ক্রেডিটে বসে, আয় ক্রেডিটে বসে। আরেকটা বিষয় মনে রাখার মতো, সেটি হচ্ছে যে সমস্ত লেনদেন ডেবিট ক্রেডিট করার সময় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, ওইগুলি যে রেওয়া মিলের ডেবিট দিকে বসে। যেমন আমরা যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি তখন কি শিখেছি? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এবং এটি রেওয়া মিলের ডেবিটে বসে। উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট,
হ্রাস পেলে ক্রেডিট, এটাও আমরা ডেবিটে বসে। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এটাও আমরা ডেবিট দিকে বসে। অর্থাৎ যেগুলি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, ওইগুলি ডেবিট দিকে বসে। ঠিক বিপরীতভাবে যেগুলি আমরা যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করি, যেগুলি বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, ওইগুলি আমাদের ক্রেডিট দিকে বসে। যেমন দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, এটা আমাদের ক্রেডিট দিকে বসে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, এটাও আমাদের ক্রেডিট দিকে বসে, যেহেতু বৃদ্ধি পেলে ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, এটাও আমাদের ক্রেডিট দিকে বসে। এখন এই সম্পদ বলতে কিন্তু একটা আইটেম না, অনেকগুলি আইটেম। স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, দীর্ঘ বিনিয়োগ, তারপর হচ্ছে কি যে অলিক সম্পদ। স্থায়ী সম্পত্তির মধ্যে আছে আসবাবপত্র, দালান কোঠা, সুনাম, ইজারা সম্পত্তি, পেটেন্ট, অফিস সরঞ্জাম, ট্রেডমার্ক, কপিরাইট, ইকুইপমেন্ট, ভূমি, জমি, এই সবগুলাই সম্পদ। তাই এইগুলি আমাদের ডেবিট সাইডে বসে। উত্তোলন আমাদের ডেবিট দিকে বসে। এখন উত্তোলন ছাড়াও কিছু কিছু আইটেম আছে যেগুলি উত্তোলন নামে অভিহিত করা হয়। যেমন জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এটা কিন্তু উত্তোলন। আয়কর প্রদান, এটাও কিন্তু উত্তোলন, কারণ মালিকের জীবনের জন্য বীমা প্রদান করা হয়, যাকে বলে জীবন বীমা প্রিমিয়াম। এটা মালিকের ব্যক্তিগত খরচ। মালিকের নিজের আয়ের উপর ট্যাক্স দেওয়া হয়, যাকে বলে আয়কর, এটাও কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ। তাই এক মালিকানা কারবারের ক্ষেত্রে জীবন বীমা প্রিমিয়াম এবং আয়কর এগুলি উত্তোলন হিসেবে গণ্য হয়। নেক্সট, ব্যয়। ব্যয় একটা ব্যাপক বিষয়, বিভিন্ন ধরনের ব্যয় আছে। বেতন, ভাড়া, কমিশন প্রদান, বিজ্ঞাপন খরচ, মজুরি খরচ, অফিস খরচ, তারপরে হচ্ছে কি যে এই মনিয়ারি খরচ, অবচয় খরচ, এই সবগুলো তো খরচ। খরচগুলি মিলে ডেবিট সাইডে বসে। এবং দায় মিলে ক্রেডিট দিকে বসে। দায় কোনগুলা? পাওনাদার বা প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ঋণ, ব্যাংক জমাতিরিক্ত, তারপরে হচ্ছে কি যে অগ্রিম আয়, অনুপার্জিত আয় যাকে বলে, সবগুলির আমাদের ক্রেডিট দিকে বসে। আর মালিকানা সত্ত্ব মানে মূলধন, নেট লাভ, সাধারণ সঞ্চিতি, এগুলো আমাদের ক্রেডিট দিকে বসে। রেভিনিউ, আয়। আয় বলতে বোঝায় ইনকাম, যেমন বিক্রয়, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা, শিক্ষানবিশ সেলামি, ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এগুলো হচ্ছে আয়। আয়গুলি আমাদের ক্রেডিট দিকে বসে। তারপরে কি করবো? এই টোটাল এইভাবে একটা যোগ করবো। যোগ করে ডেবিট সাইড যোগ করে যা হবে will must be equal to amount of credit side. এই ক্রেডিট সাইডে যোগ হলো তাই হবে। এটা মিলে দুই দিক মিলে যায়। আর যদি না মিলে তাহলে অনিশ্চিত হিসাব লিখতে হয়। কিভাবে লিখতে হয় যখন অঙ্ক করাবো তখন বুঝতে পারবো। রেমিল সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। কার কোনো প্রশ্ন আছে?